আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ লিবারেল পার্টির যে ইরান ভাই তিনি বলেছেন যে আওয়ামী লীগের দেখানো পথেই হারছে বিএনপি। আসলে তিনি কি বলছেন, সত্যি কি আসলে বিএনপি আওয়ামী লীগের দেখানো ফেসিস্ট পথের দিকে হারছেন কিনা, এটা আমরা অবশ্যই বিশ্লেষণ করব। দেখি আগে ইরান ভাই কী বলছে, এবং দৈনিক ইত্তেফাক থেকে আমরা এই নিউজটি আপনাদের সাথে আগে শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। অর্থাৎ বিএনপি ও আওয়ামী লীগ মিলে একটা দেশে একটা বড় ধরনের একটা অর্থাৎ এই কথাটি আমি অবশ্যই গোপন রাখবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিও শেষে আমি আপনাদের বলবো। সুপ্রিয় দর্শক, দেখেন, আওয়ামী লীগের দেখানো পথেই হারছে বিএনপি, বলছেন কি ইরানকে বিএনপিকে দেখলাম আজ আওয়ামী লীগের দেখানো পথেই ফ্যাসিস্টবাদের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, প্রধানমন্ত্রী, আপনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারে কিছুদিন আগে শেখ হাসিনাও বসা ছিল। ওই চেয়ারে আপনি বসেছেন 1400 শহীদের রক্তের বিনিময়ে। আপনাকে মনে রাখতে হবে এই শহীদরা কী চেয়েছেন। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ 16 বছর কাজ করার সুযোগ পেয়েছি বলে উল্লেখ করে বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সাথেও 6 বছর কাজ করেছি, কিন্তু তাতে মনে হয়নি যে আপনারা ক্ষমতায় পেলে বদলে যাবে। তবে আজ বিএনপির দিকে তাকালে মনে হয় না যে বেগম খালেদা জিয়ার বিএনপি বা জিয়াউর রহমানের বিএনপি আজকে ক্ষমতায় আসে। মন্তব্য করে ইরান বলেন, আজকে দেখেছি যে আপনার পাশে বসে সালাউদ্দিন সাহেব ইশারা ইঙ্গিতে যেভাবে কথা বলেন আপনিও তাই করেন, এবং সালাউদ্দিন সাহেব সমস্ত কিছু পরিচালনা করেন। তিনি আজ সব জান্তা শমশের হিসাবে অভিভূত হয়েছেন। তিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের আমাদের চোখের সামনে যেভাবে উপস্থাপন করেছেন, সংবিধানের বিষয়ে যেভাবে কথা বলেছেন, সংসদে গিয়ে তার কথা উল্টে গেছে। আমরা আশা করব বিগত 5 আগস্ট যে অভ্যুত্থান হয়েছে এ দেশের ছাত্র জনতার সম্মেলনের মধ্যে দিয়ে যে নতুন স্বপ্ন আমরা বলেছি তা সফল হবে। সুপ্রদর্শক, একটু বিশ্লেষণে আসি, পরে আবার বাকি সংবাদগুলো পড়ব। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে এই সালাউদ্দিন সাহেবকে, বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আপনারা চিনেন, তাকে কিন্তু ধরে নিয়ে গেছিল, গুম করা হয়েছিল। গুম করে পরে কয়েকদিন, মানে অনেক দিন তার কোনো খোঁজ ছিল না। তারে সম্ভবত পিটানো হয়েছে, তার পাশায় মনে হয় কুটকিতে আর কি অনেক মারা মারছে, সে দাগ মনে হয় আছে, অথবা অনেকে দেখতে পারে। আর বাকিটাও সম্ভবত সালাউদ্দিন সাহেব তিনি জানেন, যদিও এখন তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু শেষ সময় ছিল একজন সাধারণ মানুষ বা নাগরিক বা একজন রাজনীতিবিদ, যাই বলেন। দেখেন, এই সালাউদ্দিন সাহেব যদি নাটক না করে তাহলে তার তো সেই কথাগুলো মনে পড়ার কথা। এখন বলতে পারেন আসলে নাটক এটা কি, এটা তো কীভাবে হয় নাটক, মানে তাহলে সে কি গুম হয়েছিল? আমি তো মনে করি না, তিনি গুম হন না, তিনি এটা নাটক করেছেন। কেন করেছেন? এই যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। যে বলতে পারেন এটার যুক্তি কি? এর যুক্তি আছে ভাই। যদি সে মানে বারবার সংবিধান চেঞ্জ করার কথা না বলে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের কথা সে ভুলে যায়, এমনকি তারা যে এই যে বাজারে প্রস্রাব করতে পর্যন্ত ঘর থেকে বের হতো না ডরে, মানে প্রস্রাব করতে বিছানায়, এখন সে মানে খুব তার রবদাব দেখাচ্ছে, তাহলে কীভাবে এগুলো ভুলে যায় কীভাবে? আর যদি ভুলেই যায় তাহলে আমি তো মনে করবো যে এরা তো আওয়ামী লীগের এজেন্টটা ছিল বা ভারতের দালাল ছিল। কেমনে? সে ভারতে গেছে, ভারতে যাওয়ার পর কী হয়েছে, তাকে গুম করছে, গুম করার পর ওমা কোনো কিছু তার কোনো ক্ষতি হয় নাই, তাকে আলিশান বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, তাকে অমুক জায়গায় ঘুরানো হয়েছে। তারপর সে দেশে আসছে, দেশে আসার পর কোনো মানুষ
ভারতের মানে পক্ষে কথা বলবে? কোনো মানুষ যদি আপনি নির্যাতিত হয়েই থাকেন আওয়ামী লীগের দ্বারা, তাহলে আপনি তাদের পক্ষে বা তাদের সরিয়ে কথা বলবে? কখনই তো না। আপনারা চাবেন কি না, জনগণ যে চেয়েছে, যে গণভোট হয়েছে, আমরা সেই পক্ষে, জনগণের পক্ষে আমরা থাকবো, জনগণের সঙ্গেই থাকবো। কই, তা তো তারা করছে না। তাহলে কারণ কি? নিশ্চয়ই কারণ হচ্ছে তাদের কলকাঠি কে নাড়ায় এবং ইসেরায়। তাহলে ভারতের সূত্রেই এসব চলে নাকি? আরেকটি কথাও আমরা শুনেছি যে আপনার ডিজিআইপের ভিতর ভারতের রর একটা অফিস আছে। ভাই, কথা কী বলছে? কথা বলছে একজন ডিজিএফের কর্মকর্তা, তিনি একদম ফেসবুকে এসে একদম প্রকাশ্যে বলে দিচ্ছে। তাহলে কি আসলে কি ভারত বাংলাদেশে এখনও নিয়ন্ত্রণ করছে? তা কিন্তু পারবে না। আমি মনে করেন নিয়ন্ত্রণ করছে, তাহলে কিন্তু চায়না কিন্তু ছেড়ে দেবে না। কারণ চায়না বাংলাদেশের সব কিছু বলতে গেলে এখন কিনে নিয়েছে। কীভাবে দেখবেন? এই সারা বাংলাদেশের যত রাস্তাঘাট উন্নয়ন সব কিন্তু চায়নারা করছে। অতএব ইন্ডিয়া জীবনে পারবে না। আমি চ্যালেঞ্জ, চায়না যদি এখন ঘাটতারা করে, তাহলে বাংলাদেশ চায়নার সাথে যেতে বাধ্য, ইন্ডিয়াকে লাথি দিতে বাধ্য। যাক, সে প্রসঙ্গ আগে পরে আসি। এবার দেখি কি বলেছেন তিনি। এই যে শহীদরা শুধুমাত্র ভাতা চায়নি জানিয়ে বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান বলেন, তারা শুধু স্বীকৃতি চায়নি, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আমরা বিশ্বাস করি এই সরকার যদি সত্যিকারের ইনসাফের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়, তাহলে 11 দলীয় জোটের উপর দায়িত্ব আসবে এগিয়ে যাওয়ার। তেল নেই, বিদ্যুৎ নেই, লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি আজকের যেভাবে শুরু হয়েছে, আগামী জুলাইয়ে আমরা নতুন করে আবার সব কিছু নিয়ে এগিয়ে যাব। চমৎকার কথা বলছেন। সবশেষে তিনি আরও বলেন, আজকের গণভোটের প্রশ্নগুলো আপনারা আবার পড়বেন। সেখানে উল্লেখ আছে যে সংবিধান পরিবর্তনের জন্য এই নিম্নকক্ষে সিদ্ধান্ত হলেই হবে না, উচ্চকক্ষ তা পাশ হতে হবে। এর জন্য বিএনপি উচ্চকক্ষ করতে চায় না। তারা জানে যে শুধুমাত্র আওয়ামী লীগের কায়দায় তারাও এখানে তাদের কর্তৃত্ববাদী এক নায়ক শাসন কায়েম করতে চায়। সুপ্রিয় দর্শক, আসলে এই যে মনে করেন ইরান ভাই, তিনি যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা বলছেন। দেখেন, যদি পরিবারতান্ত্রিকভাবে রাজনীতি করে দুটা দেশের দুটো দল, বড় দুটো দল আমরা বলবো, এক নম্বরে বিএনপি, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ, এরা কিন্তু আসলে কিন্তু সত্যি কথা, এরা পরিবারতন্ত্র রাজনীতি করে। দেখেন, এদের পরিবারের বাইরে আপনি কাউকে প্রধানমন্ত্রী দেখেছেন আজ পর্যন্ত? আমি তো দেখি নেই ভাই। অর্থাৎ আমি আমার বুঝ হওয়া পর্যন্ত, আমার জন্ম 88-তে, যাই হোক, আমি এই পর্যন্ত যত নির্বাচন আমার মনে আছে আর কি, বিএনপি আমি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি আমি দেখি নাই, সে সময় আমি সম্ভবত ছোট অনেক। যাই হোক, আমি এই দুটো দলকে কিন্তু ক্ষমতায় দেখেছি। কই, তাদের পরিবারের বাইরে তো কেউ প্রধানমন্ত্রী হয় না, কোনো বড় বড় মন্ত্রিত্ব কেউ পায় না, তাদের আত্মীয় স্বজনেরাই পায়। তাহলে এটা পরিবারতন্ত্র রাজনীতি না? এই সব কিছু ভেঙে সংস্কার করার জন্যই তো 11 দলীয় জোট, তারপর এই যে সাধারণ মানুষ, এটা কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এবং এই গণভোটটা যেটা হয়েছে, সেটা তো মানুষ সেই জায়গায় রায় দিয়েছে। তাহলে আপনারা কেন সেটা মেনে নেবেন না? সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন, আপনি কী চান। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।